হ্যালো বন্ধুরা, আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বাংলা। তো আজকের টপিক হতে চলেছে স্ট্যাটিক কারেন্ট, ইলেকট্রোস্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিক কি সে সম্বন্ধে জানবো। এই পুরো লেকচারটাই হচ্ছে ইন্ট্রোডাক্টরি একটা লেকচার। তো ইলেকট্রোস্ট্যাটিক কি জানবো, কুলম্বের সূত্র কিভাবে কাজ করে জানবো, এবং এর খুঁটিনাটি প্রাথমিক যে বিষয়বস্তুগুলো না জানলেই নয়, সেগুলো আজকে আমরা সবকটা জানবো। আর কিছু দু তিনটে মতো কনসেপচুয়াল কোশ্চেন, নিউমেরিক্যাল প্রবলেম আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক আমাদের আজকে টপিক। তো ফার্স্ট, চার্জ বা আধানের পরিচয় সম্বন্ধে আগে জানি। চার্জ হচ্ছে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। ইন্ট্রিনসিক প্রপার্টি কি? চার্জ পদার্থের একটি সহজাত বা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। সহজাত বা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। সহজাত বা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য কথার অর্থ কি? এটা তার ভিতরে থাকা একটা প্রপার্টি। যেমন ধরে নাও যে একটা পরমাণু আছে, এই পরমাণুর ভিতরে নিউক্লিয়াস পার্টে পজিটিভ চার্জ আর ইলেকট্রন মহলে যে ইলেকট্রন আছে তারা নেগেটিভ চার্জ। তো অলরেডি এগুলো তার ভিতরে আছে। যখন এই পজিটিভ বা নেগেটিভ চার্জের কম বা বেশি কিছু হবে রেশিওতে বা পরিমাণে, তখনই সেই বস্তুটা একটা চার্জ প্রদর্শন করবে। বুঝাতে পারলাম কি বলতে চাইছি? তাহলে যার কারণে পদার্থের তড়িৎ ও চৌম্বকীয় প্রভাব তৈরি করে বা অনুভব করে। চৌম্বকীয় প্রভাব এবং পদার্থের তড়িৎ ধর্ম প্রদর্শন করে। চুম্বকীয় প্রভাব কি কারণে হতে পারে? একটা কথা জেনে রাখবে যে পরমাণু যখন ইলেকট্রন গুলো ঘুরছে, কোন একটা পরমাণুর ভিতরে ইলেকট্রন ঘুরপাক খাচ্ছে, ইলেকট্রন যেদিকে ঘুরছে তার উল্টো দিকে কি হচ্ছে? কারেন্ট যাচ্ছে। আর কারেন্ট যাওয়া মানেই একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। তো এই কারণে কোন একটা বস্তুর ভিতরে যে পরমাণু আছে, পরমাণুর মধ্যে যে ঘূর্ণায়মান ইলেকট্রন, সে একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্ম দিতে পারে। সিম্বল কি সিম্বল ইউজ করা হয়? চার্জের ক্ষেত্রে আমরা সাধারণত কিউ শব্দটাকে ইউজ করি, অক্ষরটাকে ইউজ করে থাকি, কখনো ক্যাপিটাল কিউ, কখনো স্মল কিউ। ইউনিট, এর এসআই ইউনিট হচ্ছে কুলম। কুলম সায়েন্টিস্টের নাম অনুসারে সেজন্য এখানে ক্যাপিটাল সি দিয়ে লেখা হয়। জেনে রাখবে যখনই কোনো ইউনিট কোনো সায়েন্টিস্টকে ডেডিকেট করা হয়, মানে তার নামে করা হয়, তখন সেক্ষেত্রে এককটা আমরা ক্যাপিটাল হরফে লিখি। তো সি স্কেলার কোয়ান্টিটি। চার্জের তো কোনো নির্দিষ্ট ডাইরেকশন তো কিছু নেই, সেই জন্য এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। ওকে, লেখো। চলো নেক্সট, চার্জের প্রকারভেদ। একটু আগে বললাম যে পরমাণুর মধ্যে থাকে কি? নিউক্লিয়াসে থাকে হচ্ছে পজিটিভ চার্জ, আর তার চারিধারে যে ঘূর্ণায়মান ইলেকট্রন আছে সেখানে থাকে হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে চার্জেরও দুটো টাইপই হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, ধনাত্মক আর ঋণাত্মক। চার্জ পরস্পরকে কিরকম ভাবে বিহেভ করে? দুটো পজিটিভ চার্জ যদি থাকে বা দুটো নেগেটিভ চার্জ যদি থাকে, তারা পরস্পরকে দূরে ঠেলে দেয়। তারা পরস্পরকে কি করে? দূরে ঠেলে দেয়, বিকর্ষণ করে। আর একটা পজিটিভ আর একটা নেগেটিভ হলে পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। বোঝা গেল না? ওকে, তাহলে বিকর্ষণ প্রপার্টি পাওয়া যায়, আকর্ষণ প্রপার্টি পাওয়া যায়। যা যা বলছি নোট আকারে ছোট 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 করে লিখে রাখো। সুন্দর একটা তোমার নিজস্ব নোট তৈরি হয়ে যাবে, এটুকু কথা দিতে পারি। হয়েছে লেখা? নেক্সট, আর একটা কথা, যখন আমি কোনো কিছু করতে বলবো, টাস্ক, যে এই অঙ্কটাকে করো, এই নিউমেরিক্যালটা দিচ্ছি, এটা কি হতে পারে বলো, পজ করে অবশ্যই সেই নিউমেরিক্যালটাকে সলভ করার চেষ্টা করবে। কেন সলভ করার চেষ্টা করবে? সলভ যদি না করো তাহলে কিন্তু তোমার ভিতরে কোনো কনসেপ্ট তৈরি হতে পারে না। শুধু একটা ভিডিও দেখলে পরে কিন্তু কোনো কনসেপ্ট হবে না।
ইন্টারাকশন পর্ব যতক্ষণ না চালু না হবে আমার তোমার ভিতরে, ততক্ষণ পর্যন্ত এই কোনো ভিডিওই তোমার জন্য এফেক্টিভ হবে না। যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই এগুলো যেন করো। সংরক্ষণশীলতা, কনজারভেশন অফ চার্জ, গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। কনজারভেশন অফ চার্জ কি? এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের নিরিখেই বলি আর কোন একটা বস্তুর ভিতরে বা বস্তু সমষ্টির নিরিখেই যদি বলি, তো তার মধ্যে যে টোটাল চার্জ আছে, যেমন ধরো এখানে একটা বস্তু আছে এ বস্তু, এখানে একটা বস্তু আছে বি বস্তু, এখানে একটা বস্তু আছে সি বস্তু। এর ভিতরে দেখা গেল হয়তো Q1 চার্জ আছে, এর ভিতরে চার্জ হচ্ছে Q2 চার্জ আছে, এর ভিতরে Q3 চার্জ আছে। বোঝা গেল? আধান বিনিময় করে এই ABC বস্তু এ বি আর সি বস্তু হয়তো Q1 ড্যাশ, Q2 ড্যাশ আর Q3 ড্যাশে পরিণত হতে পারে। মানে এর থেকে কিছু আধান ওখানে গেল, ও হয়তো একে আধান দিয়েছে, কিছু দেওয়া নেওয়ার মাধ্যমে আধান বিনিময় করতে পারে। কিন্তু যখন আমি এই তিনটে Q1 Q2 Q3 যোগ করব, আর এখানে যখন Q1 ড্যাশ Q2 ড্যাশ Q3 ড্যাশ যোগ করব, দেখবো আগে এবং পরে চার্জের পরিমাণ সমান আছে। এখন হয়তো এই ইন্ট্রোডাকশন পর্বে এই কথাগুলো শুনে হয়তো খুব সহজ লাগছে যে এই ছোট ছোট জিনিসগুলো আর কি এমন কাজের, কিন্তু জেনে রাখো এই জিনিসগুলো কিন্তু পরবর্তীকালে তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম করতে, কোশ্চেন সলভ করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আপাত দৃষ্টিতে দেখে সহজ মনে হলেও গুরুত্ব দেওয়া দরকার। বোঝা গেল? কনজারভেশন অফ চার্জ ঠিক আছে। তাহলে ইউনিভার্সের মধ্যে মোট চার্জ কি থাকে? কনস্ট্যান্ট থাকে। ওকে, নেক্সট, চার্জের কোয়ান্টানাইজেশন, কোয়ান্টানাইজেশন প্রপার্টি অফ চার্জ। খুব সুন্দর। সংক্ষেপে ছোট করে যদি বলি, কোন একটা বস্তুর মধ্যে মোট যে চার্জ আছে, সেই চার্জের অ্যামাউন্টটা ইলেকট্রনের যে চার্জ তার কিছু গুণ হতে হবে। না বোঝা গেল না? অর্থাৎ তুমি একটা পাত্রকে ধরো রসগোল্লা দিয়ে ভর্তি করছো, রসগোল্লা গোল গোল রসগোল্লা আছে, তো তুমি যখন ভর্তি করবে, যদি গোটা গোটা রসগোল্লা দিয়ে ভর্তি করো, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে? যে টোটাল মিষ্টির পরিমাণ 10টা রসগোল্লার সমান, কি 50টা রসগোল্লার সমান, কি 60টা রসগোল্লার সমানই হবে। যদি গোটা রসগোল্লা দিয়ে ভর্তি করে থাকো, তো তোমাকে ধরো শর্ত লাগু করা আছে যে তুমি রসগোল্লাকে কাটতে পারবে না, গোটাই ভরতে হবে। তাহলে এরকম যদি শর্তে আমরা আসি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যে একটা বালতির ভিতরে টোটাল যে চার্জ আছে, বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? টোটাল যে চার্জ আছে সেই চার্জটা রসগোল্লার পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। ঠিক বস্তুর ভিতরে চার্জের পরিমাণও কিন্তু তাই। কিরকম তাই? যে টোটাল যে চার্জ আছে সেটাকে যদি আমি বলি কিউ, তাকে যদি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম যদি ভাগ দিই, তাহলে এখানে একটা কিন্তু সংখ্যা পাবো n, যেটা কিনা একটা পূর্ণ সংখ্যা হবে। যেটা কি হবে? একটা পূর্ণ সংখ্যা হবে। এটা স্টার মেরে রাখো, অবশ্যই খাতায় লিখে রাখো। এর উপরে অনেক অঙ্ক তৈরি করা যায়, অনেক অঙ্ক তৈরি, নিউমেরিক্যাল অনেক প্রবলেম আছে। তাহলে কোয়ান্টাইজেশন প্রপার্টি বোঝা গেল। অর্থাৎ তুমি এই ভাগফলটা, অর্থাৎ কোনো একটা চার্জকে তুমি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করার পর এখানে পূর্ণ সংখ্যা মানে 1, 2, 100 কি 1 কোটি গোটা গোটা সংখ্যা পাবে। কখনোই 2.5, 1.5, 2.75 এই ধরনের দশমিক সংখ্যা পাবে না, বা 3/7 বা 7/3 এরকম সংখ্যা পাবে না। চলো নেক্সটের ভিতরে দেখো যে আমাদের যে প্রপার্টিটা আছে সেটা মূল ভিত্তি কি? সর্বনিম্ন যে স্বাধীন আধান, যে স্বাধীনভাবে টিকে থাকতে পারে যে আধানটা প্রকৃতিতে, সেটা হচ্ছে ইলেকট্রনের একটা যতটা আধান থাকে সেটাই প্রকৃতিতে স্বাধীনভাবে বিরাজ করতে পারে। না বোঝা গেল না?
তুমি একটা, যেমন আমাদের পরমাণু মাধ্যমিকে 11-এ যেমন তোমরা পড়েছো, মাধ্যমিকে যেমন পড়েছো যে পরমাণু কি জিনিস, তখন কি বলা হয়েছিল যে কোন একটা বস্তুকে কাটতে 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 সর্বশেষ যে ক্ষুদ্রতম কণা পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে পরমাণু। এখানেও সেই রকম, কোন একটা আধানিত বস্তু আছে, তাকে যদি ছোট করতে 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 সর্বশেষ যে ছোট আধানটা পাবে, সেই ছোট আধানটা হচ্ছে কি একটা ইলেকট্রনের আধানের সমান, যার মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। লেখো, অবশ্যই লেখো। হয়েছে? ওকে, তাহলে সর্বশেষ স্বাধীন যে আধানটা থাকতে পারে লেখা হয়ে গেছে, সেটা হচ্ছে একটা ইলেকট্রনের যত পরিমাণ আধান হয় সেটাই। এই আধানকে বলা হয় ফান্ডামেন্টাল আধান। ফান্ডামেন্টাল আধান বা মৌলিক আধান, স্টার স্টার। ওকে, চলো নেক্সট। গাণিতিক প্রকাশ। গাণিতিক প্রকাশ তো আমি আগেই করে দিয়েছি যে কিউ, কিউ যে টোটাল চার্জ, সেটা কোনো একটা পূর্ণ সংখ্যার সাথে ইলেকট্রন চার্জের গুণফলের সাথে সমান হবে। অর্থাৎ এন সকল সময় কিউ বাই ই এর সমান, যেখানে এই এন কি হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। লিখে নাও, অবশ্যই লিখে নাও। ওকে, যাদের লিখতে খুব বিরক্ত লাগছে বা সময়ের অভাব, একটা খুশির খবর বলে রাখি, আমাদের খুব শীঘ্রই ওয়েবসাইট হয়তো চলেও এসে, তুমি যখন ভিডিও দেখছো তখন হয়তো 10 দিনে চলেও এসে ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ আসে। সেখানে টোটাল এই নোটগুলো পিডিএফ ফর্মে থাকবে এবং প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম এবং বিগত বছরের যে প্রশ্নগুলো আছে তার সলভ, নিট, জেই, আইআইটি পর্যন্ত যত রাজ্যের যা প্রশ্ন ফিজিক্সের উপরে হয় তার উপরে আলোচনা সবকিছু থাকবে। ওকে, চলো। একটি বাস্তব গাণিতিক এক্সাম্পল যদি হিসাবে ধরি, যেমন ধরো এতক্ষণ ধরে বলছি কোয়ান্টাইজেশন প্রপার্টি একটি ইলেকট্রনের চার্জের সরল গুণিতক আকারে হয়, তাহলে তাই যদি হয় তাহলে ফার্স্ট চার্জ আমাদের যেটা কমন নাম জেনে আসি কি, 1 কুলম। তাহলে এই 1 কুলম চার্জকে নিয়ে, 1 কুলম চার্জকে নিয়ে, সরি টেকনিক্যাল ইস্যু, দাঁড়াও। তাহলে এই 1 কুলম চার্জকে নিয়ে ফার্স্ট আমরা চেষ্টা করব যে কি হয়, এই 1 কুলম চার্জের ভিতরেও কি পূর্ণ সংখ্যা ইলেকট্রন আছে? কারণ 1 কুলম চার্জ আমরা বারবার বারবার শুনি। চলো নিজেরা করার চেষ্টা করো, আবারও বলছি টাস্ক দিলে করার চেষ্টা করো, খুব সুন্দর ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। যদিও ভিডিও দেখো আর সাথে সাথে কাজগুলোকেও চালাও, লেখো, অঙ্ক দিলে করো। করেছ? 1 কুলম চার্জের মধ্যে কটা ইলেকট্রন আছে সেটা তোমাকে কাউন্ট করতে হবে। উপায়, উপায় আমি কিন্তু বলেছি, কিউ ইজ ইকুয়াল টু এন ইনটু ই। তাহলে এন ইজ ইকুয়াল টু কি হলো, কিউ বাই ই। এখানে হচ্ছে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ আর কিউ হচ্ছে 1 কুলম। ভাগ করে দেখো। ওকে, হয়েছে? যাদের যাদের ভাগ হয়ে গেছে তাদের জন্য বলছি। এন ইজ ইকুয়াল টু কিউ বাই ই। তাহলে কিউ কত, 1 কুলম, ই কত 1.6 × 10⁻19, 1.6 × 10⁻19। 1 ডিভাইডেড বাই 1.6 মানে হচ্ছে 6.25, আর 10⁻19 এখানে করলে পরে হচ্ছে 10⁻18, মানে দশমিকের এদিক ওদিক আছে। তাহলে এখন ফার্স্ট কোশ্চেন, আমি জানি যে যারা ভিডিও দেখছো তাদের মধ্যে বহুজনের মনে অলরেডি চলে এসছে যে স্যার এটা তো দশমিক সংখ্যা, এটা তো দশমিক সংখ্যা, আপনি তো বলেছিলেন পূর্ণ সংখ্যা আসবে। এটা পূর্ণ সংখ্যায়, কেন পূর্ণ সংখ্যা? সাপোজ ধরো 6.25 কে, চলো 6.25 কে ধরে নাও আমি 100 দিয়ে গুণ করছি, 100 যদি গুণ করি তাহলে ফলাফল কত দাঁড়াবে, 625। পূর্ণ সংখ্যা হলো কি হলো না? তাহলে এখানে 100 তো দূরে থাক, একের পরে 18টা শূন্য বসিয়ে গুণ, তাহলে বুঝতেই পারছো 625-এর পর কত শূন্য আসবে। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যায় দেখে এরকম মনে আছে, যেহেতু মনে হচ্ছে কারণ এখানে 2⁻18 করা আছে তাই। হয়েছে? ক্লিয়ার? চলো নেক্সট।
তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড একটি চার্জের চারপাশে যে অঞ্চল পর্যন্ত তার প্রভাব কি রকম হতে পারে? দুটো হতে পারে, হয় আকর্ষণ আর না হলে বিকর্ষণ। তাহলে এই প্রভাব যতদূর পর্যন্ত পাওয়া যাবে সেটাকে ওই চার্জের তড়িৎ ক্ষেত্র বলা হচ্ছে। বোঝা গেল না? বোঝা গেল না? বাস্তবে তো এই তড়িৎ ক্ষেত্র একটা নির্দিষ্ট লিমিট পর্যন্তই হয়। কোন একটা বস্তু এখানে আছে, আহিত বস্তু, সেখান থেকে আমি যাচ্ছি, দূরে যাচ্ছি, যত দূর পর্যন্ত ধরে নাও এখানে +1 কুলম্ব চার্জ আছে। এই +1 কুলম্ব চার্জ অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স অনুভব করছে, সেই এরিয়াটা মানে এই পুরো বৃত্ত যদি আমি একটা কল্পনা করি, পুরোটাকে ঘিরে, এই পুরোটাকে ঘিরে যদি একটা ক্ষেত্র কল্পনা করা যায়, অবশ্যই 3D ক্ষেত্র, মাথায় রাখতে হবে এটা কিন্তু 3 ডাইমেনশনাল। মানে এটা যদি আমার পয়েন্ট হয়ে থাকে তাহলে এখানে 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 উপরে নিচে চারিধারের কথা, সামনে পিছনে চারিধারের কথাই কিন্তু বলা হচ্ছে। কি বললাম? বোঝা গেল? এমন নয় যে শুধু একটা লাইনে বা একটা দ্বিমাত্রিক দেশে। তাহলে 3 ডাইমেনশনাল স্পেসের ভিতরে যত দূর পর্যন্ত আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করা যাবে সেই ক্ষেত্রটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো এই তড়িৎ ক্ষেত্র এমনিতে তো একটা নির্দিষ্ট লিমিটের পর গিয়ে আর তড়িৎ ক্ষেত্র থাকে না, কিন্তু থিওরিটিক্যালি ধরা হয় এর বিস্তার অসীম পর্যন্ত। আমরা যখন সেকেন্ড আরো যখন পরবর্তীকালে টপিকগুলোতে যাব, বিভব তড়িৎ ক্ষেত্র পাবল এগুলো যখন সব বার করব, তখন দেখবে আমরা অসীম ধরেই ক্যালকুলেশন করব। তো যাই হোক, আপাতত ধরে রাখো যে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই হয়, কিন্তু থিওরিটিক্যালি আমরা অসীম পর্যন্ত ভাববো। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হচ্ছে চার্জ অলওয়েজ কাম উইথ মাস। অর্থাৎ যেখানেই তুমি চার্জ দেখতে পাচ্ছ, জেনে রাখবে সেখানে বস্তুর ভর আছে। মানে জড় পদার্থ ছাড়া আধান একা একা আসতে পারে না। তাহলে কোন একটা বস্তু চার্জ আহিত হয় তবে গিয়ে বসে, দেখো ছোট লাইন আমি বলছিলাম না, দেখে এগুলোকে সহজ মনে হচ্ছে কিন্তু খুব পেঁচালো জিনিসপত্রের ভিতরে ভরা আছে। যেমন শুরুতে দেখো, যদি নোটটা লিখে থাকো তাহলে দেখো শুরুর দিকে সেখানে বলা হয়েছে যে এটা চার্জ বা আধান হচ্ছে কি বস্তুর একদম অভ্যন্তরীণ একটা প্রপার্টি। তাহলে অভ্যন্তরীণ একটা যদি প্রপার্টি হয়ে থাকে তাহলে বস্তুর প্রপার্টি, এটা বস্তুর তো মাস থাকবেই। বোঝা গেল না? গেল না? তাহলে সেই লাইনটা কি আবার কিন্তু এখানে রিপিট হচ্ছে যে চার্জ অলওয়েজ কাম উইথ মাস। চার্জ সবসময় ভরের সাথেই আসে। আশা করি বোঝাতে পেরেছি কি বলতে চাইলাম। অর্থাৎ বস্তুর যদি নিজস্ব একটা প্রপার্টি হয়, তাহলে এই প্রপার্টিটা যদি কোথাও শো করে তাহলে জানতে হবে সেখানে কোনো বস্তু আছে, আর বস্তু যদি আছে তো তাহলে তার ভরও আছে। ওকে, চলো নেক্সট। চার্জ বনাম ভরের পার্থক্য। বৈশিষ্ট্য চার্জের উপরে করছি, ধরন আর গতির প্রভাব। চার্জের ক্ষেত্রে যদি বলি, তোমরা দেখো যেটা আছে লিখবে। তো চার্জের কথা যদি বলি, চার্জ দু ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। চার্জ ক ধরনের হয়? দু ধরনের, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে কটা টাইপ হয়? পজিটিভ টাইপ আর নেগেটিভ টাইপ। আর যদি ভরের কথা বলি তাহলে এখানে শুধুই আমি পজিটিভই পাবো, মাসের কিন্তু নেগেটিভ বলে কিছু হয় না। তাহলে ধরন কটা হলো? ওখানে একটা আর এখানে দুটো। গতির প্রভাব। চার্জ গতির উপর নির্ভর করে না, চার্জ গতির উপর নির্ভর করে না। অর্থাৎ বস্তুর গতিবেগ বাড়লেও যা চার্জ থাকবে, কমলেও তাই চার্জ থাকবে, স্থির থাকলেও তাই চার্জ থাকবে, কিন্তু ভরের ক্ষেত্রে তা নয়। ভরের ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে m is equal to m naught divided by root over of 1 minus v square by c square। বিখ্যাত একটা ইকুয়েশন, রিলেটিভিটি থেকে আসে। তো দেখতে পাচ্ছি v এর ভ্যালু যত বাড়বে তত, অর্থাৎ যত, ধরে নাও আমি এটা একদম ফাইনাল কনক্লুশনে চলে যাচ্ছি, যদি v এর ভ্যালু এখানে c হয়ে যায়, মানে আলোর গতিবেগের সমান হয়ে যায়, তাহলে কি দাঁড়িয়ে আছে? m is equal to m naught divided by
√1 -1/1 কেন? এখানেও হবে সি স্কোয়ার, এখানেও হবে সি স্কোয়ার, সি স্কোয়ার সি স্কোয়ার কেটে দিলে কি হয়ে গেল 1, 1 - 1 মানে 0, √0 মানে 0, সামথিং ডিভাইডেড বাই 0 মানে ইনফাইনাইট। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? তো যাই হোক, অসংজ্ঞাত বলো যা বলো, তো ঘটনা হচ্ছে এটাই, অসংজ্ঞাত তো নয়, ইনফাইনাইটই হবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, মাস কিন্তু ভেলোসিটির উপরে ডাইরেক্ট একটা রিলেশনে আছে, রিলেটিভিটি থেকে যেটা প্রমাণিত, কিন্তু চার্জের ক্ষেত্রে এরকম কিছু হয় না। নেক্সট চলো, বস্তুকে চার্জ করার উপায়। বস্তুকে আমি যে চার্জ করব, কি করে করব? সচরাচর তোমাদের আশেপাশে যত বিষয়, যত বস্তু টস্তু দেখতে পাও, সবার ভিতরেই চার্জ দেখতে পায়, বা সবাই সবাইকে আকর্ষণ বা বিকর্ষণ করছে এমনটাও নয়, বা শীতকালে চিরুনি কাগজের টুকরোকে আকর্ষণ করছে কিন্তু বাকি টাইমে করছে না, এটাও দেখতে পাই। পাই কি পাই না? সব থেকে ভালো আকর্ষণ কখন দেখতে পাই? শীতকালে, শুকনো ওয়েদার থাকে, শীত শীত থাকে, সেই সময় আমরা দেখি যে চুলে যদি চিরুনি দিয়ে ঘষা হয়, তারপর কাগজের টুকরোকে আকর্ষণ করে। তাহলে কখনো প্রপার্টি শো করে, আবার এমনও টাইম আছে কখনো প্রপার্টি শো করছে না, এটাও তো ঠিক। তাহলে ঘটনা হচ্ছে যে এই যে চার্জ আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই চার্জটা কিন্তু সৃষ্টি করা হয় বা বস্তুর মধ্যে আনা হয়। তাহলে কখন, কিভাবে আমি আনছি, বা কিভাবে আমরা চার্জ একটা বস্তুর মধ্যে তৈরি করতে পারি? ফার্স্ট যে মেথড, সেটা হচ্ছে ঘর্ষণের মাধ্যমে। ঘর্ষণের মাধ্যমে কিরকম? দুটো হাত যে ঘষছি, যখন ঘষলে পরে কি হচ্ছে, শুধু বস্তুর ভিতরে যখন রাব করছি, চিরুনি দিয়ে যখন চুলকে রাব করছি, যাই ভাবো না কেন, যখন ঘষছি তারপর হিট এনার্জি তৈরি হচ্ছে। হিট এনার্জি তৈরি হওয়ার জন্য বস্তুর ভিতরে যে পরমাণুগুলো আছে তার ভিতরে থাকা ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়ে যাচ্ছে। এই এক্সাইটেড হওয়ার জন্য, যদি দুটো বস্তু দু রকম হয়, যেমন চুল একটা একরকম বস্তু আর চিরুনি আরেক রকম বস্তু, বোঝা গেল কি বলতে চাইছি? তো দুটো বস্তু যদি দু রকম হয়, তাহলে হয় কি, একজন ইলেকট্রন রিলিজ করে দেয়, একজন ইলেকট্রন গেইন করে নেয়। তাহলে যে রিলিজ করলো তার ভিতরে পজিটিভ চার্জের সৃষ্টি হয়, যে ইলেকট্রন গেইন করলো তার মধ্যে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়। প্রপার্টি বোঝা গেল ঘর্ষণের ফলে। বোঝা গেল না গেল না? তাহলে যে বস্তু ছাড়লো সে কি হবে? ধনাত্মক, আর যে বস্তু নিল সেটা হচ্ছে ঋণাত্মক। আমি দেখো সব একদম সুন্দর নোট বানিয়ে রেখে দিয়েছি, শুধু কষ্ট করে একটু লিখে নিতে হবে। যদি লিখে নিতে পারো তোমার কোনো জ্বালা নেই, সম্পূর্ণ কন্টেন্ট তোমার হাতের কাছে। বোঝা গেল? এবার যদি কারো মনে হয় যে গোটা পিডিএফটাই আমার চাই একবারে একসাথে, তাহলে অ্যাপ্লিকেশনে বা ওয়েবসাইটে, অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের নাম হচ্ছে, ওয়েবসাইট হচ্ছে www.mynoza.com, আর অ্যাপের নাম হচ্ছে মাইনোজা। চলো নেক্সট। উদাহরণ কি? চিরুনি দিয়ে শুকনো চুলকে আঁচড়ানো, তারপর ছোট ছোট কাগজকে দেখে আকর্ষণ করছে। চলো নেক্সট। তাহলে একটা গেল কি, ঘর্ষণের দ্বারা, রাব করলে বলে। সেকেন্ড, পরিবহনের মাধ্যমে। পরিবহনের মাধ্যমে, যেমন কোন একটা তারে কারেন্ট যাচ্ছে, যদি তার লাগিয়ে দাও, দিয়ে হাত দাও, দেখো তোমাকেও কারেন্ট মারবে। মারবে কি মারবে না? এরকম পরীক্ষা ভুল করতে যেও না। মানে কথা হচ্ছে এখানে পরিবহন হচ্ছে, চার্জটা তারের মাধ্যমে তোমার ভিতরে চলে আসে। স্থির তড়িৎ ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হয়, কোন একটা আহিত বস্তুকে যদি তুমি আর একটা অনাহিত বস্তুকে তার দিয়ে যদি কানেক্ট করো, একটা আহিত বস্তু আছে, ধরে নাও এটা পজিটিভ বা নেগেটিভ যে চার্জই থাক, নেগেটিভ 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 চার্জ আছে, আর একটা বস্তু আছে যার ভিতরে কোনো চার্জ নেই, তুমি কি করলে, একটা তার দিয়ে দুটোকে কানেক্ট করলে, কি হবে জানো? এখান থেকে চার্জ গিয়ে সব এখানে হাজির হবে এবং এর ভিতরে নেগেটিভ চার্জের জন্ম দিয়ে দেবে। তাহলে লক্ষ্য করার বিষয় এখানে কোনটা, যে কানেকশন বা পরিবহনের মাধ্যমে যখন চার্জ আমরা করি, মানে একটা বস্তুর সাথে একটা বস্তুকে যখন কানেক্ট করছি, যে চার্জের সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু সেম। তাহলে এখানে যদি নেগেটিভ হয় তো এখানেও নেগেটিভ হবে, এখানে যদি পজিটিভ থাকতো তো এখানেও পজিটিভ সৃষ্টি হবে। এইটা কিন্তু ভালো করে খেয়াল করে রেখো, ওকে? কারণ এর পরের প্রক্রিয়াটা একটু অন্যরকম। লেখা হয়ে গেছে, এগোই।
ওকে, আবেশের মাধ্যমে বা ইন্ডাকশনের মাধ্যমেও চার্জ সৃষ্টি করতে আমরা দেখতে পাই। ইন্ডাকশনের মাধ্যমে কি রকম? ইন্ডাকশনের মাধ্যমে ধরো এটা একটা বস্তু আছে, বস্তুর মধ্যে নেগেটিভ চার্জ আছে, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে নেগেটিভ চার্জ আছে। আর একটা বস্তু ধরো এখানে আছে, কালারটা চেঞ্জই করে দিয়েছ। আর একটা বস্তু ধরো এখানে আছে, এই যে বস্তু, তার ভিতরে কোনো কিন্তু চার্জ নেই। ওকে, চলো এটা বস্তু না, এটা একটা পরমাণু। আর ভালো করে বুঝতে পারবে যে কি হচ্ছে ঘটনা, একবারে সবটাই বোঝা হয়ে যাবে। তাহলে এখানে নেগেটিভ চার্জ যখন আছে, তাহলে পরমাণু কি কি নিয়ে তৈরি? পরমাণু তৈরি হচ্ছে কিছু ইলেকট্রন নিয়ে তৈরি। ইলেকট্রন আছে কি নাই? একদম আছে। আর কি নিয়ে তৈরি? আর আছে হচ্ছে গিয়ে কেন্দ্রে নিউক্লিয়াসে কিছু পজিটিভ চার্জ নিয়ে তৈরি। ঠিক ঠিক না? বলো তো, এই নেগেটিভ চার্জ, এই ইলেকট্রনের নেগেটিভ চার্জকে বিকর্ষণ করবে না আকর্ষণ করবে? অবশ্যই বিকর্ষণ করবে। বিকর্ষণ যদি করে তাহলে এই নেগেটিভ চার্জ গুলো কি হবে? ওইদিকে সরতে লাগবে। সরতে লাগবে কি লাগবে না? হ্যাঁ লাগবে। পজিটিভ চার্জ কি হবে? এদিকে সরতে লাগবে। তাহলে আলটিমেট যেটা দেখতে পাবো এই ঘটনার পর, যে রূপটা নেবে পরমাণুটার, সেটা কি হবে? এটা পরমাণু, নিউক্লিয়াসটা যেন এদিকে কিছুটা সরে এসছে, আর ইলেকট্রন গুলো যেন এদিকে জমা হয়েছে। অ্যাপারেন্টলি আমার ফিল হবে। একবারে সব পালিয়ে যাবে এমনটা নয়, আমি জাস্ট বোঝানোর জন্য, ফিলিংসটা ভালোভাবে দেবার জন্য এত শিফটটা করছি। বোঝা গেল কি বলছি? এত পরিমাণে আমি শিফট করিয়ে দিচ্ছি। তাহলে এইখানে যদি ভাবা যায়, তাহলে তো দাঁড়ালো কি, যে এই দিকে পজিটিভলি চার্জ হয়ে গেল আর দূরের দিকে নেগেটিভলি চার্জ হয়ে গেল। এইটাই ছিল ইম্পর্টেন্ট কথা, এই জায়গাটা ইম্পর্টেন্ট লাইন, যে ইন্ডাকশনের জন্য যখন আমি চার্জের সৃষ্টি করছি কোনো বস্তুর মধ্যে, নিকটবর্তী প্রান্তে, মানে এই বস্তুটার নিকটবর্তী যে প্রান্ত, তাতে তৈরি হবে বিপরীত চার্জ, আর দূরবর্তী প্রান্তে তৈরি হবে সমজাতীয় চার্জ। মানে এখানে নেগেটিভ ছিল তাই দূরে তৈরি হয়েছে নেগেটিভ, আর এখানে নেগেটিভ চার্জ আছে বলে কাছে হয়েছে পজিটিভ। সুন্দর না? যখন কন্ট্যাক্ট করছি তখন কি হচ্ছে? কন্ট্যাক্ট করলে পরে কিন্তু এমন ঘটেনি। কন্ট্যাক্ট করলে পরে যেটা দেখতে পেলাম যে তোমার সেম সেম হচ্ছিল, এতে পজিটিভ তো ওতে পজিটিভ, এতে নেগেটিভ তো এতে নেগেটিভ। এখানে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হচ্ছে। ওকে, লেখা হয়ে গেছে, এগোই। আচ্ছা, বহু কাঙ্ক্ষিত আমাদের সেই সূত্র, ছোটবেলা থেকে বহুবার শুনেছি, কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্র তো ছোটবেলা থেকে পড়েছি অনেকবার, এখানে তাহলে আরো ডেপথে গিয়ে পড়তে হবে, তাই তো? তবে তো ক্লাসের মানটা থাকবে। তো প্রথম বেসিক সূত্র তো একদম বেসিক, যা ছিল আগে এখনো আছে তাই, এফ ইজ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তো আমি একটা ডায়াগ্রাম এখানে অবশ্যই দেবো। এটা হচ্ছে একটা বস্তু, আর এটা একটা বস্তু। এই বস্তুতে ধরে নাও কিউ ওয়ান চার্জ আছে, আর এটাতে ধরে নাও কিউ টু চার্জ আছে। এর সেন্টার থেকে এর সেন্টার পর্যন্ত দূরত্ব ধরে নাও, আর ছোটতে আছে, হ্যাঁ তাই আছে। মধ্যেখানে কি মিডিয়াম আছে না আছে আমি সে পড়বে এখনই খুব একটা যাব না। তাহলে ধরে নাও এই ঘটনাটা ঘটে আছে, মধ্যেখানে বাতাস আছে। এবার যেগুলো খুব ভালো ভালো করে খেয়াল করা উচিত সেই জায়গাগুলোকে আমি বলছি, খুব ভালো করে দেখো। ধরো যে আকর্ষণ দিয়ে বোঝাই, ভালো লাগবে তাহলে। ধরো না এটা পজিটিভলি চার্জ আর এটা হচ্ছে নেগেটিভ। এটা কি চার্জ? নেগেটিভ চার্জ। আর এটা কি চার্জ? পজিটিভ চার্জ। তাহলে এরা কি করবে? একে অপরকে আকর্ষণ করবে। করবে কি করবে না? এরা একে অপরকে আকর্ষণ করবে। তাহলে ঘটনা হচ্ছে এই কিউ ওয়ান চার্জকে কিউ টু তার সেন্টারের দিকে আকর্ষণ করবে এফ বল দিয়ে, আবার কিউ টু কে এই কিউ ওয়ান তার সেন্টারের দিকে আকর্ষণ করবে এফ বল দিয়েই। আগেই আমি বলে দিলাম
ওকে, পরে আরো ভালো করে আছে। তাহলে এফ বল দিয়েই আকর্ষণ করছে, এবং আকর্ষণ বলের মান কত হবে? আকর্ষণ বলের মান পাওয়া গেছে এফ ভ্যারিজাস Q1 Q2। প্রথম সূত্র যে আধান দুটোর গুণফলের সমানুপাতিক। কি? আকর্ষণ বল। দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক। এটা হচ্ছে এক। দ্বিতীয় সূত্র বলছে এফ সমানুপাতি 1/r²। এটা হচ্ছে সেকেন্ড ল। বোঝা গেল? দ্বিতীয় সূত্র কি বলছে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব এই যে আর, বর্গ মানে স্কোয়ার, আর ব্যস্তানুপাতিক। দুটোকে যদি এক জায়গায় করা হয় তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এফ এফ সমানুপাতি Q1 Q2/r²। সমানুপাতিক চিহ্ন উঠলে একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্ট হচ্ছে কে Q1 Q2/r²। এটাই হচ্ছে কি এই সূত্রটা। বোঝা গেল? এটাই হচ্ছে এই সূত্র। F is equal to K Q1 Q2/r²। F is equal to K Q1 Q2/r²। বোঝাতে পেরেছি? কেটা কি? কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তোমরা ছোটবেলায় অনেকবার পড়েছো। কে এর মান কি হয়? কে এর মান হয় 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। কেন এলো, কি কারণে এলো সেটাকে একটু আমি বলবো, অবশ্যই বলবো। দেখো কি কারণে এলো, কেন এলো, এরকম ইউনিট কেন হলো, কি এ কথার অর্থ, এই কে সম্বন্ধে আমি একটু ডিটেলে যাচ্ছি। সাপোজ ধরো ফোর্সের ইকুয়েশন হচ্ছে কে Q1 Q2/r²। তাহলে কে সমান কি হলো? ফোর্স ইন্টু r² বাই Q1 and Q2, তাই তো? আচ্ছা, এবার একে একে আসি। ধরো ইউনিট নিয়ে ফার্স্টে কথা বলে নিই। ইউনিট, চলো কালারটা একটু চেঞ্জ করে নিই। ইউনিট নিয়ে যদি কথা বলি, ফোর্সের ইউনিট কি? নিউটন। দূরত্বের ইউনিট কি? দূরত্বের ইউনিট হচ্ছে কি মিটার। তাহলে এখানে আছে কি মিটার স্কোয়ার। নিচে কি আছে? দুটো চার্জের গুণফল মানে চার্জের স্কোয়ার। তাহলে চার্জের এসআই ইউনিট কি? কুলম। আগে দেখে এসেছি আমরা, তাহলে পার কুলম স্কোয়ার। বোঝা গেছে যে কে এর একক কেন নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার হলো, এটা তো পরিষ্কার বোঝা গেল। সেকেন্ড, 9 × 10⁹ বলতে কি বুঝছি? 9 × 10⁹ বলতে আমরা কি বুঝছি? শোন কি বুঝছি। সাপোজ ধরো আমাদের যে ফোর্সের ইকুয়েশন ছিল, এই ফোর্সের ইকুয়েশনে যদি এর ভ্যালু বলছি আমি 9 × 10⁹, কেন মানে এইভাবে না লিখে ধরো এইভাবে লিখি, আরো ভালো বুঝতে পারবে। F is equal to K Q1 Q2/r²। ওকে, বলছে কি যদি চার্জ 1 কুলম হয় দুটোই, মানে এখানে যে দুটো বস্তু এঁকেছিলাম, এই বস্তু দুটো যে আছে, এই বস্তু দুটোই যদি 1 কুলম করে চার্জ হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, তাহলে কি হয় সূত্রটা? তাহলে সূত্রটা এরকম হয় কে ইন্টু 1 × 1, চলো লেখো 1 × 1, দূরত্ব কত 1 তার স্কোয়ার। তাহলে দাঁড়িয়ে গেল কি F is equal to K। এটা বোঝা গেল না গেল না? একদম পরিষ্কার যে আমি চার্জকেও 1 1 ধরে নিয়েছি, দূরত্বকেও আমি 1 মিটার ধরে নিয়েছি, তো ভ্যালু যদি বসাই তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে কি F is equal to K 1 × 1/1², মানে F is equal to K। F is equal to K।
তো এফ ইজ ইকুয়াল টু যদি কে হয়, আমরা দেখতে পাই কি যে 1 কুলম্ব চার্জ 1 মিটার দূরত্বে থাকা অবস্থায় 9 ইন্টু 10⁹ নিউটন বল একে অপরকে দেয়, সেটা আকর্ষণ হোক আর চাই বিকর্ষণ। আশা করি বোঝাতে পেরেছি। তাই কে এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। চলো, ক্লিয়ার? বোঝা গেছে, লেখা হয়ে গেছে। ছোট ছোট করে নোট পত্র তুলে নাও খাতাতে, একদম পরপর পরপর সাজিয়ে, দুর্দান্ত হবে। নেক্সট যাচ্ছি, চলো। কুলম্বের সূত্রে বিস্তারিত বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ কুলম্বস ল আমরা শুরু করছি। কুলম্বের সূত্র মূলত দুটি স্থির আধান বা পয়েন্ট চার্জের জন্য দুটি বিন্দু আধান, স্থির বিন্দু আধান, ইম্পর্টেন্ট, বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল, এটাও ইম্পর্টেন্ট, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয় করে। তাহলে দুটো বিন্দু আধানের মধ্যেই এই ফোর্সটা কাজ করে। তাহলে বিন্দু আধানের মধ্যে ফোর্স কাজ করছে মানে আমি একটা বড় বস্তু, এর পাশে একটা বড় বস্তুর ভিতরে যদি কুলম্বের সূত্র ইউজ করার চেষ্টা করি, আর যদি ডিস্টেন্স হয়, এখানে অ্যাপ্লিকেবল নয়। অ্যাপ্লিকেবল নয়, কেন নয়? চার্জ সকল সময় চারিধারে ছড়িয়ে আছে। আমি মাসের মতো তার কেন্দ্রে ভরকে কল্পনা করতে পারি না চার্জের ক্ষেত্রে, তাই নয়। ডিস্ট্রিবিউটেড চার্জ বা বড় বস্তুর ক্ষেত্রে যে চার্জ আছে তার ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে না। তাহলে কি ক্ষেত্রে প্রযোজ্য? দুই ক্ষেত্রে প্রযোজ্য। কি রকম দুই ক্ষেত্রে? বস্তুতে হতে হবে পয়েন্ট চার্জ, এর ভিতরে কোনো একটা প্লাস মাইনাস চার্জ থাকে, তাহলে Q1 চার্জ, এর ভিতরে Q2 চার্জ আছে, তাহলে এই ক্ষেত্রে সূত্র প্রযোজ্য হবে। আর চার্জের যে বস্তুতে আছে, আমরা আগেই বলেছি চার্জ একা একা আসতে পারে না, বস্তুকে আশ্রয় করে আসে। তাহলে যে বস্তুর ভিতরে চার্জ আছে, যে বস্তুর ভিতরে চার্জ আছে, সেই বস্তু দুটোর ভিতরে যদি এনাফ ডিস্টেন্স থাকে, তাহলে কি হবে? এনাফ ডিস্টেন্স যদি থেকে থাকে, তাহলেও দূরত্বের কারণে তাদেরকে বিন্দুর মতোই দেখাবে। কেমন? ধরো এক্সাম্পল বলছি, আকাশের ভিতরে যে নক্ষত্রগুলো আছে তাদেরকে কেমন দেখো? একটা বিন্দু দেখো তো, কিন্তু দেখা যাবে তার ভিতরে কয়েক লাখ বা কয়েক কোটি পৃথিবী ঢুকে যাবে। তাহলে এত বড় বড় আকারকেও তুমি দেখছো কি বিন্দু? কেন? দূরত্বের জন্য। দূরত্ব বেশি হওয়ার জন্য ওদেরকে পয়েন্ট দেখাচ্ছে। সেই রকমই দুটো বস্তু যদি অনেক দূরে দূরে যেতে লাগে, তাহলে একে অপরের সাপেক্ষে বিন্দুর মতো আচরণ করবে। বোঝা গেছে কথাটা অর্থ কি? সব রকম দিক থেকে পরিষ্কার বোঝা গেল। আধানের পরিমাণের উপর নির্ভরতা, আধান যত বাড়বে, আধান যত বাড়বে, আধান যত বাড়বে, ফোর্স তত বাড়বে। তাহলে এ যেহেতু সমানুপাতি Q1 আর Q2, তাহলে ধরে নাও এটা একটা বস্তু আর এটা একটা বস্তু, এটা হচ্ছে ধরে নাও Q1, ধরে নাও 1 কুলম্ব, আর এটাও ধরে নাও এখন 2 কুলম্ব আছে। তাহলে ফোর্স এখন আমি এখানে কতর সাথে সমানুপাতি পাচ্ছি? 1 ইন্টু 2 মানে 2 এর সাথে সমানুপাতি পাচ্ছি। যদি এটাকে আমি 3 করি বা 4 করি, তাহলে এখানে কি হয়ে যাবে? 1 গুণিত 4 হয়ে যাবে না? লাগের মতো কিন্তু থাকলো না, চার্জ মানে ফোর্স বেড়ে যাচ্ছে। আর ফোর্স দুটো কি? ইকুয়াল। ডিস্টেন্সের উপরে নির্ভরতা, ডিস্টেন্স, ডিস্টেন্স যত বাড়বে ফোর্স তত র্যাপিডলি পড়ে যাবে, র্যাপিডলি পড়ে যাবে। গ্রাফিক্যালি যদি দেখি তো র্যাপিডলি পড়ে যাবে। কেন র্যাপিডলি পড়ছে? ভালো করে ভাবো। এফ সমানুপাতি 1/r², এফ সমানুপাতি 1/r²। তাহলে এর আমি ধরো দুটো কন্ডিশন বার করছি, একটা ধরলাম আর ধরলাম আমি 2। তাহলে এখানে কি হয়ে গেল? এফ সমানুপাতি 1/2² মানে হচ্ছে সমানুপাতি 1/4, আর একটা ধরলাম r=4, বেশি করিনি, মাত্র দ্বিগুণ করেছে। এই ডিস্টেন্সের থেকে ডিস্টেন্সটাকে এটা 2 সেন্টিমিটার ছিল, দ্বিগুণ ডিস্টেন্স হচ্ছে 4 সেন্টিমিটার। আর মানে তো ডিস্টেন্স, চার দুটোর মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো এফ সমানুপাতি 1/4², তাহলে সমানুপাতি কি দাঁড়াচ্ছে? 16। ওরে বাবারে, তাহলে এখন 16 দিয়ে ভাগ যাচ্ছে, দূরত্ব বাড়ালাম দ্বিগুণ আর
ফোর্স কমে গেল 4 গুণ, কারণ 4 4 16, দূরত্ব বাড়ালাম দ্বিগুণ আর ফোর্স কমে গেল কিন্তু 4 গুণ। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছি যে এটা যদি আরো বাড়ায় 6 করি তো আরো হয়ে যাবে। ব্যস্ত অনুপাতে এবং স্কোয়ার টার্মে আছে, তাহলে ডিস্টেন্স এখানে একটা বড় রোল প্লে করে। তাহলে গ্রাফ কেমন হয়, গ্রাফ কেমন হয় আমি আইডিয়া দিয়ে দিচ্ছি গ্রাফ কেমন হয়। চলো এটাকে রাফ করি, মুছে নিই। লেখা হয়েছিল তো, লেখা হয়েছিল তো, লিখে নাও। চলো ধরে নিয়েছি, লিখে নিয়েছো, চলো রাফ করছি। মুছে দিলাম। চলো দেখো গ্রাফটা জাস্ট এখানে প্লট করা আছে, তোমরাও গ্রাফ আঁকতে শিখে যাও। ধরো এটা 1 2 3 4 5 আর নিচ্ছে না, চলো 1 2 3 4 5, এটাকে নিলাম হচ্ছে ডিস্টেন্সের 1 2 3 4 and 5, এটাকে নিলাম 1 2 3 4 5 6, আরো নিলাম 7, আরো নি 8 9। হলো? সূত্রটা কি ছিল? এফ সমানুপাতি, এফ সমানুপাতি এফ সমানুপাতি Q1 Q2 বাই আর স্কয়ার, এই তো ছিল সূত্র। বেশ, তাহলে ফোর্স আমি ধরে নিলাম যে Q1 Q2 একদম স্থির আছে, 1 1 আছে, এটা 1 এটা 1, হাটিয়ে দিলাম 9 9, 1 1 ধরার জন্য ভ্যালু পাল্টে চলে গেল, 1 1 ধরার জন্য এটা হয়ে গেল 1, তাহলে এটা হয়ে গেল শুধু সিম্পল 1। সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়েছি, তারও ভ্যালু ধরে নাও 1, সব কে এরও ভ্যালু 1 দিয়ে হয়ে গেছে শুধু আর স্কয়ার, মানে আমি টেবিলটা ওইরকমই চাইছি আর কি। তো এবার এই গুণ টুন করে যেটা 1 বলছিলাম, কে এর ভ্যালুর জন্য 9 × 10⁹ ধরে নাও, এই ফোর্সটা যেটা আছে এখানে ধরে নাও আমার 100 কি 10, কটা দিয়েছি 10 10 10 আছে। ওকে, তাহলে 10 যদি থাকে, 10 যদি থাকে তাহলে যখন আর এর ভ্যালু ছিল 1, তাহলে 10/1 স্কয়ার মানে 1ই ছিল নিচটা, তাহলে উপরে ভ্যালু কত ছিল? 10ই ছিল। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি এখানে কি করলাম, টোটাল ভ্যালুটাকে আমি সুবিধার জন্য 10 ধরে নিলাম, 1 বলো বা যাই ছিল সেটাকে 10 ধরলাম, জাস্ট একটু দেখাচ্ছি যে গ্রাফ কিভাবে ভাবতে হবে। তাহলে যখনই 8টাকে 1 ভাবছি, তাহলে 1 স্কয়ার মানে ফোর্স কত দেখাচ্ছে? ফোর্স আমার দেখাচ্ছে হচ্ছে গিয়ে 10, তাহলে এই পয়েন্টটাকে দেখাচ্ছে আর এই 1 এর জন্য টুক 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 টুক, এই গেল হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। ধরো 2, তাহলে এলো কত? উপরে তো আছে 10, নিচে আছে কত? 2 স্কয়ার মানে 4, তার মানে কত? 2.5। এই দেখো কি হলো, 2.5 এ নেমে চলে এলো কোথায়? 10, তাহলে 1 2 আর 2.5 মানে মিডল, কোথায় পাচ্ছি? টুক 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 টুক। বুঝতে পেরেছি না পারিনি? আশা করি বুঝাতে পারছি। এবার ধরো যদি তুমি এমন কিছু একটা ভ্যালু নিলে যার জন্য ভ্যালু হয়ে গেল 1, মানে 10 চলে আসলো নিচে, 10 চলে আসলো নিচে, মানে আমাকে নিতে হবে তাহলে √10। √10 যদি দূরত্ব হয়, মানে √10 এর ভ্যালু 3 পয়েন্ট সামথিং কত হয় সেটা যদি নেই, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 3 পয়েন্ট সামথিং, এইটা, তার জন্য আমার চলে আসছে ফোর্স কোথায়? নেমে 1 এ, এই টিক 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 টিক, এই পয়েন্টটা। এই পয়েন্টটাকে যদি আমি সব জুড়ি, এই দেখো হলো না, কঠিন, জোড়া খুব কঠিন। চলে কালারটা চেঞ্জ করি, তাহলে এই পয়েন্ট গুলো যদি একটার সাথে একটাকে যদি জোড়ার চেষ্টা করি তাহলে এরকম হয়ে যাচ্ছে, বুঝছে না? দেখো সাট করে নিচের দিকে নেমে যাচ্ছে র্যাপিডলি, সেই ঢালে পড়ে যাওয়ার মতো ব্যাপার, ঝরাম করে পড়ে যাচ্ছে। কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে আমি এখানে যাই করি আর তাই করি না কেন, এই ভ্যালুটা কিন্তু, মানে এই ভ্যালুটা কিন্তু কখনোই শূন্য হবে না, শূন্যর দিকে যাবে, শূন্যর দিকে যাবে, বাট শূন্য হবে না, মানে এর সাথে প্যারালালি আস্তে 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 চলবে। ওকে,
মাধ্যমের উপর নির্ভরতা টু মাচ ইম্পর্টেন্ট, পরের দিকে আমরা এর উপরে আরো আরো অনেক কিছু শুনবো। আপাতত একটা স্টার্ট তো দিয়ে রাখি। তো যাই হোক, কে এর ভ্যালু শূন্য মাধ্যমের জন্য শূন্য, আমরা বাতাসেও যদি কোনো সময় অঙ্ক থাকে তার ক্ষেত্রেও কে এর ভ্যালু কিন্তু আমরা 9 × 10⁹ লিখবো। শূন্য বা বাতাসের জন্য আমরা ভ্যালু কত লিখবো? কে এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹। একটু আগে বোঝালাম কি ব্যাপার, যে কেন কে 9 × 10⁹ হয়, একক কেন নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার হয়, সব বোঝানো হয়েছে। তাহলে কুলম্বের বল আধান দুটি কোন মাধ্যমে অবস্থিত তার উপর নির্ভর করে, তার উপরে নির্ভর করে, বুঝলা? তাহলে দুটো যে চার্জ আছে, মধ্যেখানে বাতাস থাকলে একরকম বিহেভিয়ার করবে, বাতাসে যদি মধ্যেখানে যদি কেরোসিন তেল থাকে তাহলে আরেক রকম বিহেভিয়ার করবে, অর্থাৎ মাধ্যম টু মাধ্যম চেঞ্জ হবে। আর এই মাধ্যমের উপাদানের জন্য এপসিলন আসবে। আসলে কে যেটা আছে সূত্রটা, সেটা হচ্ছে F = K Q1 Q2 বাই r²। কে এর ভ্যালু হচ্ছে 1/4πε0। আমরা পরে এগুলোকে সব আলোচনা করব। 1/4πε0 Q1 Q2 বাই r²। এটা হচ্ছে কি একদম ফাইনাল সূত্র। এপসিলন নট হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, 1/4πε মানে হচ্ছে কে, আর কে এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹। এটা শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। যদি অন্য কোনো মাধ্যম থাকে তাহলে এখানে ইপসিলন আছে। তো যাই হোক, এই নিয়ে আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করবো। আপাতত এটুকু জেনে রাখো, মাধ্যম চেঞ্জ হলে ফোর্স চেঞ্জ হবে। লেখা হয়েছে বলের দিক। এই বল আধান দুটির কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর কাজ করে, এটা আমি শুরুতেই বলে দিয়েছি। আবার একবার রিপিট করে দিচ্ছি যে দুটো চার্জ আছে, এটা যদি সেন্টার হয়, এটা যদি সেন্টার হয়, সেন্টার টু সেন্টার ফোর্সটা কাজ করছে। সেন্টার টু সেন্টার, এমন নয় যে এখানেও নেগেটিভ চার্জ কনসিডার করেছি তাহলে এইরকম কোনো ফোর্স ফিল করছি না, এরকম নয়। সেন্টার টু সেন্টার ফোর্স ফিল করবে। আকর্ষণ হলে আকর্ষণ, বিকর্ষণ হলে বিকর্ষণ। আকর্ষণ বিকর্ষণ কখন হবে? আকর্ষণ হবে যখন এখানে নেগেটিভ আর এই যখন সব পজিটিভ, তাই নয় কি? এসব যদি পজিটিভ হয় তাহলে হবে আকর্ষণ, নেগেটিভ নেগেটিভ হলে পরে বিকর্ষণ হবে। তাহলে ফোর্সটা সেন্টার টু সেন্টার মানে সেন্ট্রাল ফোর্স হিসেবে কাজ করে। আর কি? ভেক্টরের সূত্র বা নিউটনের থার্ড ল, এটা খুব ভালো লিখে রাখো ভালো করে। আমাদের ধরে নাও একটা বড় বস্তু আছে, এইসা বড় একটা বস্তু আছে। এই বড় বস্তুটার ধরো ইলেকট্রিকটা একটু মোটা করি, মানে এখানে একটা বড় বস্তু আছে হলো, আর এখানে ধরো একটা ছোট বস্তু আছে। ওকে, এর ভিতরে ধরো 10 কুলম্ব চার্জ আছে, এখানে মাত্র ধরো 1 কুলম্ব চার্জ আছে। তাহলে বলো তো কে, এটাও পজিটিভ চার্জ, ধরো এটাও পজিটিভ চার্জ, বলো তো এর ভিতরে কে বেশি জোরে বিকর্ষণ করছে, 10 কুলম্ব না 1 কুলম্ব? বা এরকম বলতে পারি কে বেশি বিকর্ষণ বল অনুভব করছে, 10 কুলম্ব বেশি অনুভব করছে না 1 কুলম্ব অনুভব করছে? আগে কমেন্টসে বলো, তারপর আমি উত্তরটা বলছি। কি ভাবলে, তোমার মতামত কি এলো? যে 10 কুলম্ব? মোটেই না। দুজনেই পরস্পরকে সমান ফোর্স দিয়ে আকর্ষণ বা বিকর্ষণ করছে। ভালো করে লিখে রাখো, নিউটনের যেমন ক্রিয়া আর প্রতিক্রিয়া আছে, মানে একে যতটা ক্রিয়া দেবে এ ততটাই কিন্তু ওকে প্রতিক্রিয়া দেবে। মানে তুমি যদি দেওয়ালে ঘুষি মারো, তাহলে ঘুষি মারলে পরে তুমি ছোট মানুষ, দেওয়াল অনেক বড় ভারী ভরকম জিনিস, তাহলে তুমি যত জোরে মারলে দেওয়াল তাহলে একটু বড় জিনিস তোমাকে বেশি জোরে ঘুষি মারে না। তুমি যতটাই বল দাও, তুমি আস্তে করে মারো দেওয়ালে, দেখো দেওয়ালে তোমাকে আস্তে মারবে। তুমি জোরে মারো তো দেওয়াল দেখো তোমাকে জোরে মারবে। কি বললাম বোঝা গেল? যতটা তোমার ক্রিয়া হবে ততটাই প্রতিক্রিয়া রিটার্নে আসবে। তাহলে যতটা এ ওকে আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে, এ ঠিক ততটাই ওকে আকর্ষণ বা বিকর্ষণ করছে। এই মান দুটোর ভিতরে কোনো ফারাক নেই। এও যদি একে 10 নিউটন বল দিয়ে টানে, তো ও ওকে 10 নিউটন বল দিয়ে টানছে।
বোঝা গেল? সেই জন্য লেখা হয় ভেক্টর ফর্মে যে F12 ইজ ইকুয়াল টু মাইনাস F21, অর্থাৎ দুটো ফোর্সই সমান, শুধু ডাইরেকশন হচ্ছে অপোজিট। এর ক্ষেত্রে যদি বলি তাহলে ডাইরেকশন হচ্ছে এটা, আর এর ক্ষেত্রে যদি বলি তাহলে ডাইরেকশন হচ্ছে এটা, কিন্তু দুটোই ফোর্স হচ্ছে F, দুটোই ফোর্স হচ্ছে F। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। সূত্রটা কখন কাজ করবে না? আধান দুটিকে অবশ্যই স্ট্যাটিক হতে হবে, স্থির। গতিশীল হলে পরে এই সূত্র কাজ করবে না। ক্লাস 11-এ তোমরা পড়েছো গতিশীল বস্তুর ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ, শক্তি সংরক্ষণের নীতি। সেই কনসেপ্ট থেকে জেনে রাখো যদি স্থির না হয় তাহলে একে অপরের আকর্ষণ বিকর্ষণ বলের ভিতরে কিন্তু এফেক্ট করবে না, কিন্তু ফলাফলটা বলা যাবে না। মানে ফলাফলটা বলা যাবে না মানে আমি এটাই বলতে চাইছি, ধরে নাও এরকম, মানে কেন এই লাইনটা এলো খুব ইম্পর্টেন্ট। আমি কি বলেছি, ডেপথে গিয়ে বুঝতে হবে সবকিছু, কথার কিছু মানে আছে। একটা সহজ লাইন মনে হচ্ছে কিন্তু সহজ নয়, ভিতরে অনেক মিনিং থাকে। তো ডেপথে গিয়ে লাইনটা কি দাঁড়াচ্ছে ভালো করে বোঝো, যে কোনো একটা ছোট চার্জ আছে, মানে ছোট চার্জ মিনস চার্জের পরিমাণে ছোট, কথা আমি বলিনি, ভরের দিক থেকে সে ছোট, আর একটা ভারী, অনেক ভারী একটা বড় চার্জ আছে। তাহলে ছোট চার্জকে যদি ও টানে তাহলে ও যে গতিবেগটা সৃষ্টি হবে, তাহলে গতিবেগ বাড়তে পারে, যেহেতু টানছে যত কাছে আসে ফোর্স আরো বাড়বে ডিস্টেন্স কম হওয়ার জন্য। তাহলে ফোর্স যত বাড়বে তার এর ভিতরে তো অ্যাক্সেলারেশনের জন্ম নেবে, নেবে কি নেবে না? বোঝা গেল না এতটা? তাহলে আমাকে যদি বলে যে এরকম দুটো চার্জ আছে, এই ডিস্টেন্সে আছে, আসলে পরে ওর ভিতরে কত অ্যাক্সেলারেশন হবে বা কি হতে পারে তুমি বলো। তাহলে এখানে মনে রাখতে হবে যে শুরুতে যদি বস্তুটা স্থির থাকলে পরে একরকম গতিবেগ দাঁড়াবে কিছুক্ষণ পর, 10 সেকেন্ড পর। আর যদি বস্তুটা শুরুতেই গতিবেগ ছিল তো 10 সেকেন্ড পরে কিন্তু অন্য গতিবেগ পাবো। বোঝা গেল কি কারণ? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণকে ভাবো না। তাহলে ইউ যদি প্রথম থেকে প্রেজেন্ট থেকে থাকে তাহলে ভি কিন্তু হচ্ছে ইউ প্লাস এটি, আর যদি ইউ যদি 0 থাকতো তাহলে ভি ইজ ইকুয়াল টু শুধুই এটি, ইউ এর কোনো ফাংশন কিন্তু এখানে নেই। সেই জন্য বলা হচ্ছে স্ট্যাটিক না থাকলে কিন্তু আমরা সঠিক গণনায় আসতে পারবো না। কথাটার মানে এটাই, স্ট্যাটিক না থাকলে গতিশীল দুটো কণার ভিতরে কি কোনো চার্জের জন্য আকর্ষণ বিকর্ষণ থাকবে না? থাকবে, কিন্তু অনেক গাণিতিক সমস্যার সৃষ্টি হতে পারে। সেই জন্য এই লাইনটা ইম্পর্টেন্ট। এর উপরে পরবর্তীকালে আমার একটা দারুণ অঙ্ক আছে, এবং আইআইটি অ্যাডভান্সের উপরে মনে হয় অ্যাডভান্স বা যেই একটা এর উপরে অঙ্ক দিয়েছে, শুধু এই লাইনটার উপরেই বেস করে আছে। সেই জন্য কি বলছি, দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু সব সহজ ব্যাপার নয়। ডিটেলে বুঝলে পরে সব সহজ, উপরে উপরে পড়ে গেলে কিন্তু পরে সমস্যা হয়। আধান দুটিকে বিন্দু আধান বা পয়েন্ট চার্জ হতে হবে, বুঝিয়ে দিয়েছি। বেশ, চলো। স্থির তাড়িতিক বল F এবং মাধ্যাকর্ষণ বলের মধ্যে তুলনা। আমি যদি স্লাইডটা সরিয়ে দিই, বলতে পারবে যে মূল ফারাক কোথায়? একদম বেসিক একটা ফারাক। ভাবো কমেন্টসে যারা পড়ছো একদম কন্ট্যাক্টে আসো, পজ করো, কমেন্টসে লেখো যে কি ফারাক, একটু ভাবো, ভেবে লেখো, দেখো মজা লাগবে যদি সঠিক উত্তর হয় তো। চলো দেখি সঠিক উত্তর কি। ভাবো গ্র্যাভিটেশনের ক্ষেত্রে যে দুটো মাস থাকে, যেহেতু মাসের ভিতরে কোনো নেগেটিভের ব্যাপার নেই, তার সাথে সাথে আরো একটা জিনিস আছে, যেদের ভিতরে বিকর্ষণের কোনো ব্যাপার নেই। মানে এখানে তুমি একটা গ্রহকে কল্পনা করছো, এখানে আরেকটা গ্রহ বা চাঁদকে কল্পনা করছো, এটা সকল সময় একে অপরকে আকর্ষণই করবে, বিকর্ষণের কোনো জায়গায় নেই। নেগেটিভ পজিটিভ বলে তো কিছু হয়ই না, সেই জন্য বিকর্ষণের কোনো জায়গায় নেই। এটা গেল একটা বড় পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু চার্জের ক্ষেত্রে দেখেছি আকর্ষণও আছে বিকর্ষণও আছে, আকর্ষণও আছে বিকর্ষণ নেই। সমজাতীয় আধান হলে পরে বিকর্ষণ করে, আর বিষমজাত আধান হলে পরে আকর্ষণ করে। পরে কি করে না? তাহলে আকর্ষণ বিকর্ষণ দুই আছে। আর একটা জিনিস, এই যে দুটো ভর আছে, ধরো এটা এম, এটা ধরো ক্যাপিটাল এম, এটা ধরো স্মল এম, এর মধ্যে এখানে কি মিডিয়াম আছে, বাতাস আছে না কেরোসিন তেল আছে না কি আছে, তার উপরে এদের আকর্ষণ বলে কিচ্ছু ডিপেন্ড করে। কিন্তু দুটো চার্জ আছে,
চার্জের মধ্যে এখানে মিডিয়াম যদি চেঞ্জ হয় আকর্ষণ বল কিন্তু ডিপেন্ড করে, ভ্যালু কিন্তু চেঞ্জ হয়, যেটা আগে আলোচনা করলাম যে মাধ্যমের উপর ডিপেন্ড করে, গ্র্যাভিটি কিন্তু মাধ্যমের উপর ডিপেন্ড করে না। তাহলে দুটো মেন মেন পয়েন্ট পাওয়া গেল। ঠিক আছে, ওকে, চলে এগোই। তুলনামূলক ছক, আমার এরকম নোটে এই স্লাইডের ভিতরে দেখতে পাবে যে ছক তো থাকবেই, সাথে যেটা থাকবে সূত্রগুলোকে এক একটা বড় বড় টেবিল করে বানিয়ে দেওয়া আছে। একটা চ্যাপ্টারে যত সূত্র ইউজ হয় বা যতটা আমি পড়ালাম তার ভিতরে ব্যবহার্য যত সূত্র আছে এক টেবিলে সবকটা, বাস। তুমি এক টেবিলের ভিতরে যদি সবকটা সূত্র পেয়ে যাও তাহলে এখানে ওখানে ছুটে বেড়াতে হবে না। ডেপথে যদি তোমার নলেজ থাকে, সূত্রগুলো হাতের কাছে থাকলে তাহলে আর চাই কি, তাই নয় কি? তাহলে তুলনামূলক ছক বৈশিষ্ট্য কি? সাদৃশ্য। ফার্স্ট, দুটো সাদৃশ্য আছে, দুজনেই ব্যস্ত বর্গের সম্পর্ক মিলে চলে, আধান দুটি সংযোজক সরলরেখা বরাবর তাদের আকর্ষণ কাজ করে, বলের প্রকৃতি দিক থেকে ভিন্নতা আছে, কারণ চার্জের ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ দুই আছে, আকর্ষণ আছে বিকর্ষণ আছে, এখানে শুধুই আকর্ষণ ধর্ম লক্ষ্য করা যায়। মাধ্যমের প্রভাব, মাধ্যমে কোনো প্রভাব পড়ে না, এখানে মাধ্যমের উপর ডিপেন্ড করে। শক্তির তারতম্য, এই বল অত্যন্ত অত্যন্ত শক্তিশালী কিন্তু মাধ্যাকর্ষণ বল খুব দুর্বল। আমার কথাটা শুনে অনেকজন হয়তো মাথা চুলকাচ্ছ, কি বলছে রে বাবা, পৃথিবীতে ছোটবেলা থেকে বড় হলাম, এই গাছপালা বাড়ি ঘর সব আটকিয়ে রেখে দিয়েছে, কেউ আকাশে উড়ে পালিয়ে যাচ্ছে না, অথচ গ্র্যাভিটিকে বলছি দুর্বল। পাঁচতলা থেকে কেউ লাভ মারলে পরে একদম চিড়ে চাপটা, একটা ইটকে ফেললে পরে বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে, অথচ বলছে গ্র্যাভিটিকে দুর্বল। আর চার্জ যেটা ওই চুনাঝিরে পাওয়া যায় সেটাকে বলছি সবল। চলো দেখাচ্ছি, তোমরাই নিজেরা বিচার করবে কে সবল কে দুর্বল। এই তো বললাম মাধ্যমের উপর ডিপেন্ড করে, শুধু লিখে নাও, তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম, লিখে নাও। হয়েছে লেখা? চলো নেক্সট প্রশ্ন, যেটা বললাম যে আকর্ষণ নিয়ে কথা। বায়ুতে নির্দিষ্ট দূরে থাকা দুটি ইলেকট্রন, চলো এই একটি আমার ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন বায়ুতে আছে, তাহলে এটাও নেগেটিভ চার্জ, একটা ইলেকট্রনের যা চার্জ থাকে 1.6 × 10⁻19 কুলম চার্জ আছে এই ইলেকট্রনটা, এরও তাই। ওকে, ইলেকট্রনের মধ্যে যে স্থিরতারিতিক বল, চার্জের যে বল, এদের দুজনের মধ্যে যে চার্জের যে বল, বিকর্ষণ বলই হবে, এ ওকে বিকর্ষণ করছে ওকে বিকর্ষণ করছে। আর ধরে নাও এই ইলেকট্রনটা তো একটা তো বস্তু, কালার চেঞ্জ করে, এই ইলেকট্রনটা তো আসলে তো একটা বস্তু, কণা, সরি বস্তু না, একটা কণা। তাহলে কণা যদি হয় তাহলে তার মধ্যে তো কিছু জড় পদার্থ আছে বলে আমরা কনসিডার করি। তাহলে এই জড় পদার্থের মাসকে বললাম মাস অফ ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন, আর চার্জকে কি বলেছি ই আর ই। অবশ্যই এখানে সব ভ্যালু দেওয়া আছে, সব দেখতে পাচ্ছ। এবার তাহলে এখানে মাসে মাসে কি হয় একটু আগে জেনেছি, গ্র্যাভিটির ক্ষেত্রে আকর্ষণ ছাড়া কিছু হয় না। তাহলে যেহেতু গ্র্যাভিটি, এটাকে নাম দিলাম এফজি, আর এখানে যেহেতু ইলেকট্রিক ফিল্ড কাজ করছে তার জন্য এর নাম দিলাম হচ্ছে এফই। এখন তোমাকে করতে হবে এফজি আর এফি কত গুণ বা এদের বলের যে অনুপাত সেটা তোমাদেরকে বার করতে হবে। বস করো, অবশ্যই করো, তার আগে একদম এগিয়েও না। হয়েছে? কি দেখলে? হওয়ার পর ভ্যালু কি দাঁড়ালো, কি পেলে বলো, কে জোরালো? যারা পেয়েছো তারা তো অবাক হয়ে গেছো, তো যারা পাওনি তাদের জন্য আমি করছি। দেখো গ্র্যাভিটির ক্ষেত্রে ফোর্সটাকে কি লিখবো আমরা? গ্র্যাভিটির ক্ষেত্রে ফোর্স লিখবো এফ ইজ ইকুয়াল টু মাস অফ মানে এম ই ইনটু এম ই বাই আর স্কোয়ার। আর যেটা মেন বিষয় এখানে একটা জি থাকবে, যেটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে, জি সমান মহাকর্ষীয় ধ্রুবক। ভ্যালু কত? 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। যেহেতু মাস আছে তাই এখানে কেজি স্কোয়ার, এখানে ছিল দেখো নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, যেহেতু চার্জ ছিল। হলো?
এটা হচ্ছে সি তারিতিক ধ্রুবক। আর যদি এর ক্ষেত্রে বলি তাহলে এফি কি হবে, এটাকে বলবো হচ্ছে কি এফ এম এফজি। আর এখানে এফি কি হবে, এফি ইজ ইকুয়াল টু হবে ই স্কোয়ার মানে ই ইন্টু ই, আর তার সাথে একটা কে গুণ আছে, কে এই যে কে, যার ভ্যালু হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আর ডিস্টেন্স তো দুজনের ক্ষেত্রে আরই আছে, তাই না? চলো এবার দেখো মজাটা কি মজা, এখন যে তুলনা করতে, তাহলে ধরে নাও এফি কে উপরে রাখলাম, এফজি কে নিচে। ওকে, এফি উপরে আছে মানে উপরে কি থাকলো, কে ইন্টু ই স্কোয়ার বাই আর স্কোয়ার, নিচে কি থাকলো, ক্যাপিটাল জি ইন্টু মাস, দুজনেরই মাস সেম, তাহলে মাসের স্কোয়ার বাই আর স্কোয়ার। দেখতেই পাচ্ছ দূরত্ব সব ভাগম্বা কেটে পালিয়ে যাচ্ছে। তাহলে এখানে যেটা আমি দেখাতে চাইছি, কে বাই জি যে টার্মটা আছে তার সাথে দেখো ই স্কোয়ার বা ই বাই এম তার হোল স্কোয়ার আকারে এরকম ব্যাপারটা আছে। এবার খেয়াল করো তো, কে মানে কত, কে মানে হচ্ছে কি 9 × 10⁹ দেখো এখান থেকে খেলা শুরু, কে মানে হচ্ছে 9 × 10⁹ কে এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹ এটাকে আমি এখন কিছু হাতই দিচ্ছি না, থাক চুপ করে থাক। জি এর ভ্যালু কত, 6.67, 6.67 ইন্টু 10⁻⁻11। বাহ, এটা যদি উপরে যায় ভাগফলকে নিয়েও আমি মাথা ঘামাচ্ছি না, ধরে না এটা কেটে কুটে 1ই হলো। তাহলে 10⁻11 যদি উপরে যায় তাহলে হলো কত, 10⁻20, 10⁻20, মানে এফি বাই এফজি ইজ ইকুয়াল টু 10⁻20 ইন্টু সামথিং, সামথিং ধর আমি এক্স ধরলাম, সামথিং যা খুশি একটা, তাহলে দাঁড়ালো কি, এফ ই মানে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স, সেটা গ্র্যাভিটির ফোর্সের 10⁻20 তো এমনি রাফ আইডিয়াতে পেয়েছি, মানে একের পরে 20টা শূন্য বসিয়ে গুণ করলে গ্র্যাভিটির ফোর্সকে যেটা দাঁড়াবে সেটার সমান রাফে পেয়েছি। এখনো তো কত কি ভুল ভাল করে এসেছি, না কারো ভ্যালু ঠিক করে বসিয়েছি, না ইলেকট্রনের চার্জ নিয়েছি, না ওর মাস নিয়েছি, সেখান থেকে তো অনেক কিছু পাওয়া বাকি। শুধু যদি দুটো ধ্রুবকেরই তুলনা করে দিচ্ছে তো এই ঘটনা। তো চলো একটা বড় ক্যালকুলেশন আছে, ধাপে ধাপে দেখে নিই। তো স্থিতারিতিক বল এফ ইজ ইকুয়াল টু কে ইলেকট্রনের চার্জ বাই আর স্কোয়ার। তো ইলেকট্রন কে এর ভ্যালু এটা, ইলেকট্রনের চার্জ এটা বসাবো। আর গ্র্যাভিটির ক্ষেত্রে সূত্র বলেই দিয়েছি আগে, জি ইন্টু মাস অফ ইলেকট্রনের স্কোয়ার বাই আর স্কোয়ার। চলো নেক্সট, যদি এদের দুজনের তুলনা করি, আর স্কোয়ার থেকে এটা পালিয়ে গেল, তাহলে কে বাই জি যেটা করছিলাম স্কোয়ার বাই মাস অফ ইলেকট্রনের স্কোয়ার, প্রত্যেকটার ভ্যালু বসালাম, কাটাকুটু করলাম, করার পরে পেলাম এইটা 4.17 ইন্টু 10⁻42। ওরে বাপ রে, 4.17 ইন্টু 10⁻42 গুণ বেশি। ক্যান ইউ ইমাজিন ইট? গ্র্যাভিটি কোথায় ছোট্ট বাচ্চার কাছে, গ্র্যাভিটিকে এত বড় মনে হয় কেন, কোথায় মনে হয় গ্র্যাভিটি কোথায় বেশি? ক্লাস 11-এর দেখবি লেকচারে গ্র্যাভিটি নিয়ে যেখানে আলোচনা করেছি, গ্র্যাভিটি ফোর্স খুব কম। যেমন উদাহরণ দিতে পারি, সামনে একটা ধরো তোমার সামনে দেওয়াল আছে, তুমি কি দেওয়ালের মধ্যে আকর্ষণ বল ফিল করছো? বা দুই বন্ধু পাশাপাশি আছো, ফিল করছো কি যে ওকে তোমাকে টানছে, তুমি ওকে টানছো? শুধু গ্র্যাভিটি পায়ের তলাতেই ফিল করছো। এরও কারণ আছে, পায়ের তলাতেই শুধু পৃথিবীর আকর্ষণ বলটাকে ফিল করছে, এটারও একটা বড় সড়ো কারণ আছে, পৃথিবীর মাসটা শ্রদ্ধা করো তোমার তুলনায় বিশাল, সেই জন্য ফিল করো। ছোট ছোট সমান সমান দুটো মাস নিয়ে যদি ভাবো, তুমি একটা হাতি ভাবো না, একটা দেওয়াল ভাবো না, একটা বিল্ডিং ভাবো না, তাতেও তোমার কিছু এসে যায় না। একটা হিমালয় পর্বত সামনে গিয়ে দাঁড়াবে, ফিল করবে কি টানছে তোমাকে, টেনে নিচে যাচ্ছে? তা তো হয় না, হয় কি? তুমি যেমন থামিয়ে দাঁড়িয়ে দেখছো চুপচাপ বসে বসে। তো ব্যাপারটা এটাই। তাহলে এই বিশাল মানে যে ব্যাপারটা তুলনা করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। লিখে নাও।
তাহলে বিশাল মান ফারাক একটা থাকে। নেক্সট কোয়েশ্চেন, একটি আধান কিউ কে এমন দুটি অংশে ভাগ করা হলো যাতে একটি নির্দিষ্ট দূরত্বে রাখার পর তাদের মধ্যে স্থিরতারিতিক আকর্ষণ বল সর্বোচ্চ হয়। ইম্পর্টেন্ট লাইন, কালার চেঞ্জ করি, ভালো লাগছে না এই কালারটা আমার। তাহলে সর্বোচ্চ হয় এবং একটি নির্দিষ্ট দূরত্বে, দূরত্ব হচ্ছে একটি নির্দিষ্ট চেঞ্জেবল দূরত্ব নয়, প্রতিটি অংশে আধানের পরিমাণ কত নির্ণয় করতে বলেছে। তাহলে ছিল কি ব্যাপারটা, এখানে ছোট করে একটু খোলসা করে দিই। একটা বড় বস্তু ছিল, তাতে কি পরিমাণ চার্জ ছিল, এটা ভেঙে দু টুকরো হয়ে গেছে, হচ্ছে এক হাতুড়ি বাড়ি মারা হয়েছে, দু টুকরো হয়ে গেছে, একটা পুচকু আর একটা মিডিয়াম। তাহলে চার্জ ওদের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে। তাহলে এ পেয়েছে ধরে নাও স্মল কিউ, তাহলে এ কত পাবে, ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ। ঠিক আছে, তাহলে এখন দুটো বস্তুতে পরিণত হয়েছে, একজন স্মল কিউ চার্জ আর একজন ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ পরিমাণ চার্জ নিয়ে বসে আছে। এবার বলছি যেটা প্রশ্নটা এখানে খোঁচাটা দেওয়া আছে বা বিউটিটা যেটা আছে কোশ্চেনের, যেটা ভালো দিক সৌন্দর্য যেটা, যেখানে ফোর্সটা কখন সর্বোচ্চ হয়, মানে চার্জ ডিস্ট্রিবিউশনটা কেমন হলে, চার্জ ডিস্ট্রিবিউশনটা কেমন হলে সর্বোচ্চ ফোর্স আমি পাবো। বুঝা গেল? ফোর্সের ইকুয়েশন কি হবে এখানে, এফ ইজ ইকুয়াল টু কে, একটা তো হচ্ছে স্মল কিউ আর একটা হচ্ছে কিউ মাইনাস স্মল কিউ। দূরত্ব আমি ধরে নিলাম এদের ভিতরে, ধরে নাও আর দূরত্বে আছে, তো আর স্কোয়ার, কে এর ভ্যালু তুমি বলতেই পারো 1/4πε0 ইন্টু আর স্কোয়ার, আর উপরে থাকলো হচ্ছে কিউ ইন্টু কিউ মাইনাস স্মল কিউ। এই তো জিনিস। এটা কখন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মিনিমা ক্লাস 11 জিনিস আবার হয়ে গেল। ম্যাক্সিমাম মিনিমা বার করতে গেলে আমাকে কি করতে হয় ভাবো, ভেবে অ্যাপ্লিকেশন করো, অ্যাপ্লিকেশন করার পর আমাকে বলো যে কি হচ্ছে। আর আমি এগোবো না, তোমরা চেষ্টা করো, তারপর আমি আর এগোবো না, একদম না। যাদের যাদের হয়েছে বাধাই, যাদের যাদের হয়নি তাদের জন্য তো আমি আছি। যাদের যাদের হয়েছে অলরেডি কমেন্টসে পোস্ট করে বলো দেখি পেরেছো কি পারোনি, মিথ্যা কি সত্যি। আচ্ছা চলো দেখি। তাহলে এখানে ফোর্স হয়েছে এটা, এটা ম্যাক্স কি মিনিমা বার করতে গেলে আমাকে কি করতে হয়, ডেরিভেটিভ করতে হবে। এখন ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে, আর এর সাপেক্ষে না কিউ এর সাপেক্ষে? আর নেবো, আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো না কিউ এর সাপেক্ষে? অবশ্যই কিউ এর সাপেক্ষে। আর কি, আর দূরত্ব ছিল কনস্ট্যান্ট, কিউ কি কেউ ভেঙে টেঙে সব আলাদা আলাদা হচ্ছে, তাহলে কিউ এখানে পরিবর্তনশীল। তাহলে করবো হচ্ছে df বাই ডিকিউ। df বাই ডিকিউ যদি করি তাহলে এখানে 4πε0 1/r² যা ছিল সব কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, আসুক 4πε0 r² সব বাইরে। d বাই ডিকিউ অফ, তাহলে ক্যাপিটাল কিউ স্মল কিউ মাইনাস কিউ স্কোয়ার। বুঝা গেল? ম্যাক্সিমাম মিনিমাম জন্য এটাকে কি করতে হয়, এটাকে ইকুয়াল 0 করতে হয়, আমিও করে দিলাম 0। তাহলে গোটা যে পার্টটা আছে ডান দিকে গিয়ে যখন গুণ হবে সব 0 হয়ে গেল। বুঝা গেল? করেও দিলাম ধরে নাও, তাহলে যেটা পড়ে থাকলো, মানে এই পার্টটা পুরো ডান দিকে গিয়ে শূন্যর সাথে গুণ হয়ে গেলে এই যে এটা, তাহলে 0 হয়ে যাবে। পড়ে থাকবে কি শুধু এইটা, যেটা পড়ে থাকবে। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে পরে কিউ হচ্ছে প্রাথমিক চার্জ, ফার্স্টে টোটাল যে চার্জ ছিল এটা তো কনস্ট্যান্ট থাকলো, ডিকিউ বাই ডিকিউ। বোঝা গেল? ডিকিউ বাই ডিকিউ মাইনাস 2q ডিকিউ বাই ডিকিউ ইজ ইকুয়াল টু 0। ডিকিউ বাই ডিকিউ মানে কি 1, পড়ে থাকলো কি কিউ, এটা কি পড়ে থাকলো মাইনাস 2q, এটা কত হলো 1 ইকুয়ালস টু কত হলো 0। তাহলে 2q ইজ ইকুয়াল টু কিউ, কিউ ইজ ইকুয়াল টু দাঁড়িয়ে গেল কিউ বাই 2, কিউ বাই 2। তাহলে কিউ ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই 2, মানে টোটাল যে চার্জ ছিল তার অর্ধেক অর্ধেক ডিস্ট্রিবিউট হতে হবে, তবে গিয়ে অ্যাট্রাকশন
বা রিপালশন ফোর্স ম্যাক্সিমাম হবে। অ্যাট্রাকশনের প্রশ্ন নেই, কারণ একটাই চার্জ যখন দুটো ভাগে ভাগ হচ্ছে, হাতুড়ি মেরে ঘ্যাও দু টুকরো যখন হয়েছে, তার মানে এও যদি পজিটিভ তো ও পজিটিভ, এও যদি নেগেটিভ হয় তো ও নেগেটিভ। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, যারা সুন্দর করে দেখতে চাও চোখে দেখো, লেখো, পজ করো, লেখো, লেখা কমপ্লিট। নেক্সট দেখো, লিখে নিয়েছো সুন্দর। আমার হাতের লেখা যাদের ভালো নয়, ভালো লাগছে না, তাদের সিদ্ধান্ত। চলো নেক্সট, তাহলে কিউ/2 আকারে ভেঙে দিলাম। চলো, তো এই ছিল ইন্ট্রোডাকশন পর্ব। আশা করি যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদের কনসেপ্টে এতটুকু গন্ডগোল আর ইন্ট্রোডাক্টরি পর্যায়ে তো আর নাই। তো এরপরে আমরা আনবো নেক্সট যে টপিক, সেই টপিক গুলো হচ্ছে গিয়ে তড়িৎ বলের উপরিপাত বা সুপার ইম্পোজেবলের যে প্রিন্সিপাল সেটা, এবং এর উপরে বিভিন্ন বিষয়, অঙ্ক, নিউমেরিক্যাল প্রবলেম এর পরের টপিকে প্রচুর আছে। তো ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো, ডিটেলে পড়ো, ভালো করে পড়ো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাবাই।